স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH একদিকে গোটা রাজ্যের হিন্দু ভোট কনসলিডেশন, হিন্দু ভোট এক জায়গায় হচ্ছে, বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে এবং জাগো মা পর্যন্ত গাইতে দেওয়া হচ্ছে না এবং দেখে বাঙালি হিন্দু একজোট হচ্ছে। আর উল্টো দিকে সংখ্যালঘুরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। হুমায়ুন কবির ঘোষণা করছেন তার দল মমতা বন্দ্যোপাধ্যায় সিট শূন্য করে দেবে এবং তিনি বলছেন জানুয়ারি মাসে কয়েক লক্ষ মানুষ নিয়ে ব্রিগেড করবেন এবং তার সঙ্গে চলছে এসআইআর। সবকিছুর চাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে রাজনৈতিকভাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই জন্য টানা মিথ্যাচার, টানা উস্কানি এবং টানা মিথ্যের মালা গাঁথছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিয়ে হয়ে গেলে এসআইআর থেকে নাম বাদ চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাবার নামে একটা এ বেশি পড়ে গেলে নাকি নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই যে 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে তার মধ্যে কটা ঘটনা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? উদাহরণ তুলে ধরুন, নয়তো মিথ্যাচার বলে ধরা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করার ডাক দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বিএলওরা কমিশনের অফিসের সামনে তাণ্ডব করছেন। এই চলবে বাংলায়? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় যখন বলছেন আমার অনুষ্ঠানে কি কেউ সাবোটাজ করে দিল? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন আজকে, শুনলে চমকে উঠবেন। তখন বোঝা যাচ্ছে চরম ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। এখনের বর্তমানের মুখ্যমন্ত্রী, ভবিষ্যৎটা জানে না কেউ, পাল্টেও যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ প্রতিবেদন। যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু কিপ। আরে মাইক ঠিক হবে, আমরা বলবেন, শুনতে পাচ্ছেন কিনা? এটা সাবোটাজ হচ্ছে না তো? এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। বুদ্ধ জমানার শেষ দিকে সুশৃঙ্খল বাম শিবিরের হাল হয়েছিল ভাঙা মেলার মতো। এখনো সেই অবস্থায় যেন ফের ফিরছে এই বাংলায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বেহিসেবি মন্তব্য অবাক করছে রাজনৈতিক মহলকেও। নেতাজি ইন্ডোরে ভয়াস্ত্রে শান দিতে গিয়ে কার্যত আবোল তাবোলই বলে গেলেন মমতা। বারবার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যা দুটি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে তাই চেঞ্জ করা হচ্ছে। আমি শুনেছি ইলেকশন কমিশনের অফিসে বিজেপি একটা এজেন্ট কেটে দিয়েছে, সে অনলাইনে যা দিচ্ছে না বাতিল দিচ্ছে, পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপি পার্টির লোকে। কখনো আলটপকা যুক্তি সাজাচ্ছেন, কখনো আবার মনের ভিতরে ভয় মুখেই প্রকাশ করে দিচ্ছেন। মাইক ম্যান কিন্তু ইন্ডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন। আমি আগের দিনও দেখে গেছি, আজকেও দেখছি। আর পুলিশ কি করে, কেন দেখে না? এটা সাবোটাজ হচ্ছে না তো? আচ্ছা, পুলিশ কি এবার মাইকও ঠিক করবে? মানে সুরক্ষা দেওয়া ছেড়ে মাইক চেকিং করবে পুলিশ? আমরা অনেক পুলিশ দেখেছি এর আগে, এই প্রথম দেখলাম মমতা ব্যানার্জি পুলিশকে বলছেন রাজনৈতিক কর্মসূচির মাইকটা কেন পুলিশ দেখে নিল না। তাই আজ থেকে পশ্চিমবঙ্গে আরো একটি পুলিশ চালু হলো, মাইক টেস্টিং পুলিশ। তৃপ্ত কণ্ঠে বক্তৃতায় যেই মমতার পরিচয় ছিল, তার ভাষণেই এখন ভয়ের ছাপ। এসআইআর এর গুঁতোয় পালাচ্ছে অনুপ্রবেশকারী, আর সংখ্যালঘু ভোট ব্যাংকও মুখ ফেরাচ্ছে। পদ হারানোর দুঃস্বপ্ন রোজ রাতে তাড়া করে বেড়াচ্ছে মাননীয়াকে। রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একটা সিরিজ, কেউ যদি দেখেন একটার পর একটা এপিসোড আসে নেটফ্লিক্সে বা অন্য কোনো জায়গায়, সিরিজ যদি দেখেন একটার পর একটা এপিসোড আসে এবং সেখানে আমরা এপিসোডটা কি হচ্ছে তার একটা কনক্লুশন পাই, সেটা শেষ হয় একটা কারণ দিয়ে, একটা কনক্লুশন দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতি মুহূর্তে মিথ্যাচার করছেন এবং সেগুলোকে
শেষ করার জন্য, কনক্লুড করার জন্য একটা চরম উস্কানি দিচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে দেওয়ালে সত্যি পিঠ থেকে গিয়েছে। উদাহরণস্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এত মিথ্যাচার যেগুলো করলেন তার মধ্যে প্রধান তিনটে তুলে ধরছি। কেন মিথ্যাচার বলছি? কারণ এগুলোর কোনো প্রমাণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রথম মিথ্যাচার, কি বলছেন শুনুন, ফিরছি আলোচনায়, দেখুন। যখন ডিলিমিটেশন হলো, একটা ভোটার আর একটা কনস্টিটিউন্সিতে চলে গেল, যুক্ত হলো অন্যান্য নতুন ওয়ার্ড। এই ওয়ার্ডটা এখানে ছিল, চলে গেছে ওই ওয়ার্ডে। এই ভোটারের অ্যাড্রেসটা ছিল এই ওয়ার্ডে, ওই ওয়ার্ডে। ম্যাপিংটাই তো ভুল। ইউর ম্যাপিং ইজ অ্যাবসলিউটলি রং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে চলে গেলে নাম বাদ দিয়ে দিচ্ছে এই নির্বাচন কমিশন। 58 লক্ষ নাম বাদ গিয়েছে। কজনের নাম একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে যাওয়ার জন্য বাদ দিয়েছে মুখ্যমন্ত্রী তথ্য তুলে ধরেননি। আমরাও প্রামাণিক কোনো তথ্য খুঁজে পাইনি যেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র এই একটাই কারণে যে ওয়ার্ডে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে গেছে বলে পার্মানেন্টলি কারুর নাম বাদ চলে গিয়েছে। সব ডকুমেন্ট জমা দেওয়া সত্ত্বেও ওই 58 লক্ষের মধ্যে নাম গিয়েছে, শুধু এই একটা কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পারেননি। আচ্ছা, এই একটা না, আরও আছে। দ্বিতীয়, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার 2। কেন মিথ্যাচার বলছি? প্রামাণিক নয় তাই। দেখুন, কারো বিয়ে হয়েছে, মেয়েরা শ্বশুর বাড়ি যায়, তার পদবি অনেকে চেঞ্জ করে, কেউ করে, যারা চেঞ্জ করেছে আপনার তাহলে বাদ দিচ্ছে কোনো কারণে, সেই জন্যই ভোটার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারুর বিয়ে হয়েছে তাই তার নাম বাদ চলে গিয়েছে। আমরা ইলেকশন কমিশনের নথিতে এমন কোনো সেকশন পাইনি যে বাদ গিয়েছে কারণ ম্যারিড। যে বাদ দেওয়ার লিস্ট আছে সেখানে ম্যারিড বলে কোনো সেকশন পাইনি যেখানে বিবাহিত বলে কারুর নাম বাদ চলে গেছে শুধুমাত্র সে বিয়ে করেছে বলে, এমনটা পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো তথ্য দেননি, তাই মিথ্যাচার 2 বলে ধরে নিচ্ছি। এবার সিরিজের তৃতীয় ভাগ, তৃতীয় এপিসোড দেখুন। কেউ একটা বাবা মায়ের নাম লিখতে গিয়ে এর জায়গায় নিয়ে লিখেছে তোমরা ভোটার লিস্ট কি করেছো কলকাতা আশেপাশে, সব ইংরেজিতে। একটা গরিব মানুষ, একটা বস্তির মানুষ, তোমার ইংরেজিটা বুঝবে কি করে বাবা? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাবার নামে একটা অক্ষর বেশি পড়ে গেলে নাম বাদ দিয়ে দিচ্ছে। ম্যাক্সিমাম হিয়ারিংয়ে ডাকা হতে পারে, কিন্তু নাম সম্পূর্ণভাবে ওই 58 লক্ষ বাদের লিস্টের মধ্যে চলে গিয়েছে শুধুমাত্র একটা কারণে যে বাবার নামে একটা এ বেশি লিখেছিল সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা। এমন উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। কিন্তু এই সিরিজের মতো এই পরপর মালা গাঁথার মতো মিথ্যাচার কেন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকে হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। ভয়ের নাম জনবিচার, তাই মমতার মিথ্যাচার। জনতার বিচারে পিছিয়ে পড়ছেন। একদিকে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে, অন্যদিকে সংখ্যালঘুরা মুখ ফেরাচ্ছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। প্রশ্ন করব, আজকে কিশলয়ের অগ্নিবাণ বাংলা টেলিভিশনের সন্ধ্যে 6টায় টিআরপি নিরিখে 1 নম্বর শো গ্রিড লাইনে টিআরপির সংখ্যাটাও দিতে বলবো। সেই শোতে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের আমি পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন শিশির বাজোরিয়া বিজেপি নেতা, বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র, সুদীপ্ত সরকার আইনজীবী, অনুপ চৌধুরী রয়েছেন বিএলও বিএলএ বিজেপির তরফ থেকে বিএলএ, সন্ময় ব্যানার্জি রয়েছেন ইউটিউবার। আমি প্রত্যেকের কাছে যাব। আমি শুরু করব সন্ময়দাকে দিয়ে। সন্ময়দা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্যাটার্ন, যে মিথ্যা বলার প্যাটার্ন, এই যে সিরিয়াল মিথ্যাচার, এই মিথ্যাচার 3টে শোনালাম। মিথ্যাচার কেন বলছি? কারণ প্রামাণিক নয়। এর মধ্যে কি কোনোটা সত্যি হলেও হতে পারে, নাকি জনবিচারে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়ছেন বলে মিথ্যাচার করছেন? আপনার অ্যানালিসিস ছোট্ট করে, তারপর আমি পলিটিক্যাল ডিবেটে ঢুকবো, বলুন। না, কিশোর, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্যানিকের পেছনে একটা কারণ আছে। কিশোর, তুমি একটু খেয়াল করে দেখো, আজ থেকে 6 মাস বাদে আমরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে কেউ কোনোদিন কথা বলেছি? এই যে 58 লক্ষ মানুষের নাম প্রাইমারিলি বাদ গেছেন, অনেক চেষ্টা চরিত্র করেও 58 লক্ষকে ঢোকাতে পারেননি।
এরপরে আর কত নাম বাদ যাবে আমরা জানি না, আমি সেই আলোচনায় যাচ্ছি না। প্রশ্নটা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফার্স্ট ডোজ, যেখানে তার ভোট ব্যাংকে হাত পড়েছে। সেকেন্ড যেটা কিশোর হয়, মমতার আজকের এই বয়ানটা আমি শুনছিলাম, এই প্যানিকের পেছনে আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে মাইনরিটি ভোটারদের নিয়ে খেলাটা। সেই খেলাটা ধরো ওয়াকাফের সম্পত্তি, মাদ্রাসা এডুকেশন, মাইনরিটি মানুষের প্রকৃত ভোটার হিসেবে রেখে দিয়ে তাকে নাগরিক হিসেবে ব্যবস্থা না করা, এই সামগ্রিক বিষয়টাই সাম্প্রতিককালে নতুন এই হুমায়ুন, আইএসএফ, মিম, এই যে নতুন একটা জোটবন্ধন বাংলার রাজনীতিতে হচ্ছে, এই ফ্যাক্টরটা কিন্তু মমতার ক্যালকুলেশনে ছিল না আজ থেকে 6 মাস আগে। এই দুটো জিনিস কিন্তু আমার কাছে মনে হয়েছে। পয়েন্ট নাম্বার 1 এক্স ফ্যাক্টর হচ্ছে এসআইআর, সেকেন্ড এক্স ফ্যাক্টর হচ্ছে এই নতুন মাইনরিটি ভোটারদের অ্যাসেম্বল করার প্রক্রিয়া। ফলত এই দুটো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচলিত করেছে। আজকে বিএলএদের নিয়ে যে বক্তৃতাটা করেছেন, এটাকে আমি এইভাবে দেখছি, সেটা হচ্ছে কোন একজন বাড়ির লোকজন তিনি ভেন্টিলেশনে চলে গেছে, ডাক্তাররাও বুঝেছেন তার লাস্ট ডেজ, যারা পেশেন্টের বাড়ির লোক তারাও বুঝেছেন লাস্ট ডেজ। পেশেন্টের বাড়ির লোক এমার্জেন্সিতে ডাক্তারকে গিয়ে বলছেন, ডাক্তারবাবু আপনি আরেকটা অক্সিজেন সিলিন্ডার একটু জয়েন করে দিন যদি প্রাণটা ফিরে আসে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন হয়েছে তাই, যে অ্যাডিশনাল একটা অক্সিজেন সিলিন্ডার যোগানোর চেষ্টা করছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের নিয়ে। আর এখান থেকে উস্কানি সন্ময়দা, আমি আসছি সন্ময়দা, শিশির বাজরিয়ার কাছে যাব। শিশির বাবু, আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিভিন্ন মিথ্যাচার যেগুলো করছেন, বিজেপি অভিযোগ করছে, তার সঙ্গে সঙ্গে কদর্য কথা বলেছেন অনেক কিছু, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বলেছেন, এ রাজ্যের ইন্ডিভিজুয়াল কাউকে নিয়ে বলেছেন, কাউকে টার্গেট করেছেন। আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলছেন, যে মিথ্যাচারগুলো করছেন, সেগুলোর ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। আজকে একদম গলা সপ্তমে চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করেছেন এবং বলেছেন যে এই হয়েছে ওই হয়েছে, বিজেপির জন্য কাজ করছে নির্বাচন কমিশন, এই সমস্ত কিছু একটারও প্রমাণ নেই। আমার প্রশ্ন হচ্ছে জনতার বিচারে হেরে যাচ্ছেন বুঝে মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এইভাবে কদাচার ভাবে টার্গেট করছেন? গোড়া থেকে একটা কথা বলি, মাননীয়া কি বললেন, এই রাজ্যে এসআইআর হবে না, হতে দেব না, এই কথা দিয়ে উনি আরম্ভ করলেন। তারপর একের পর এক নিজের অবস্থান চেঞ্জ করলেন। তারপর বললেন আমি কিছুতেই ফর্ম ভরবো না। আমার হাতে যে খসড়া হার্ড ডিস্ক এসেছে, যেটা প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে দেওয়া হয়, সেটাতে কি দেখছি, মমতা ব্যানার্জি ভোটার লিস্টে নাম উঠেছে, তার মানে আপনি এনুমারেশন ফর্ম দিয়েছেন। একদিকে আপনি মানুষকে উস্কানি দিচ্ছেন, এসআইআর হবে না, তোমরা দেবে না, অমুক করবে না, তমুক করবে না, কিন্তু চুপচাপ নিজের ফর্ম ভরে দিলেন। কেন? জানেন যদি ভোটার না হন নির্বাচনে লড়তে পারবেন না, তো এমনি বিসর্জন। এখন আপনি যে কথা বললেন, ওনার এই যে কথা সব আরো সুর মানে আরো শ্রীল হয়ে যাচ্ছে। আরো দেখবেন যত নির্বাচন পাশে আসবে অত চিৎকার বেড়ে যাবে, আর এইটা চলতে থাকবে যেই দিন অবধি মতগণনা ফলাফল না আসে। যেই দিন ফলাফল আসবে, বিসর্জন হবে, সেই দিন এই কণ্ঠস্বর থামাবে, না হলে এটা বাড়তে থাকবে। কেন? উনি বুঝে গেছেন দ্যাট ওনার বিদায়ের সময় এসে গেছে। আমরা বলি না, এখন এক টাইম ছিল ওনার সূর্য তো মধ্য গগনে ছিল, এখন গোধূলির পর অন্ধকার। শিশির বাবু, আপনারা যে স্লোগান দেন 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন 26-এর নির্বাচন বিজেপির বিসর্জন, একই স্লোগান আপনাদের দিকে বলেছেন একদম 10 সেকেন্ডসে। উনি নিশ্চিত বিজেপির বিসর্জন হচ্ছে এবং তাই জন্য উনি গলা তুলে সপ্তমে চড়িয়ে এই কথা বলতে পারছেন। যখন কোনো ছাত্রা যখন ঠিক মতো পড়াশোনা না করে না, তো টুকে কপি করে, মমতা ব্যানার্জি মাননীয়া সেটাই করেছেন। আর কি বলবেন? উনি এটা ছাড়া কি বলতে পারেন? উনি জানেন, উনি আজ মুখ্যমন্ত্রীকে বিএলএদের সঙ্গে বসতে হলো, এটাই তো দেখিয়ে দিচ্ছে এটা উনি জানেন ওনার পার্টির অবস্থা কোথায়। ঠিক, পার্টির অবস্থা খারাপ। সুদীপ্ত বাবু, আমি আপনার কাছে আসছি, তারপর বিমলদা এবং অনুপদার কাছে যাব। আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাগুলো বললেন, তথ্যগতভাবে তার কোনো সাবস্ট্যান্সিয়েট করলেন না,
তথ্য খুঁজেও পাওয়া গেল না যে কোথায় কার শুধুমাত্র বিবাহিত বলে নাম বাদ চলে গিয়েছে বা যা যা আমি দেখালাম পরপর, আমি কথায় যাচ্ছি না। যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন, যেভাবে চিৎকার করলেন, যেভাবে ভয় পেয়ে গিয়েছেন বলে তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হলো জনতার বিচারে হেরে যাচ্ছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়ে আজকে এই মিথ্যাচার করছেন। বলুন। দেখো, একটা জিনিস সব থেকে বড় যেটা এসআইআর এর কনসার্ন হচ্ছে যে এই যে এত কোটি লোক নাম বাদ যাচ্ছে, এর মধ্যে শুধু তো একটা সম্প্রদায়ের মানুষ বাদ যাচ্ছে না, এর মধ্যে হিন্দুরও সংখ্যা অনেক বেশি। তো আমার কথা হচ্ছে যে একটা তো সিএ আইন লাগু হয়েছে, তার কি স্ট্যাটাস অবস্থা? রুলিং হলো, রুলিং 11ই মার্চ 2024 সেই রুলিং এলো। তারপর আজকে থেকে এতদিন পর্যন্ত 25,000 লোক এনরোল করেছে, যার মধ্যে মাত্র 300 লোকের নাম এখনো পর্যন্ত গ্রান্ট। বুঝলাম, আপনি মনে হয় আমার তাহলে আগে আমার কথা হচ্ছে তাহলে এই যে এই এসআইআর এর যে প্রক্রিয়া, এর পর যে সিস্টেমটা গিয়ে দাঁড়াবে, এতগুলো লোকের মানুষের নাম বাদ যাবে, তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই কনসার্ন, সেটাই কনসার্ন করছি। আপনি তো যে আজকে এই যে যেরকম ভাবে নানা রকম কায়দায় নামগুলোকে ভোটের রাজনীতির স্বার্থে যেরকম ভাবে ভোটে ওয়ার্ড শিফট হয়েছে বলে নাম বাদ চলে গিয়েছে, বাদ দিয়েছে বলছেন, আমি কি আবার বাইট শোনাবো? দেখো, কনসার্নটা বুঝতে হবে, কনসার্নটা ভবিষ্যতে না বর্তমানে বুঝতে হবে। তাহলে উনি তো টেন্স ভুল করছেন। একমাত্র আপনি কি ওনার বক্তব্যকে ওনার থেকেও বেশি অ্যানালিসিস করছেন? উনি যা বলছেন তার চেয়ে বেশি আগবাড়ি আপনি তো আরো এক স্টেপ এগিয়ে নিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাদ গিয়েছে, আমিও কনসার্ন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? আপনার কথা বলছি না, মানুষ আমরা, আমিও আপনার কনসার্ন নিয়ে আমি ডিবেট করছি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায় কনসার্ন নিয়ে ডিবেট করছি। ওনার কনসার্ন হচ্ছে উনি বলছেন নাম বাদ চলে গিয়েছে, জ্বালিয়ে দিল, আজকে দীপু দাসকে জ্বালিয়ে দিল। আপনি কি ভয় পাচ্ছেন? সেটা আপনি পার্সোনালি ভয় পেতে পারেন, আপনি আপনার পার্সোনাল স্পেসে বলতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন? দুর্ভাগ্য। আরে দুর্ভাগ্য আপনার হতে পারে, মুখ্যমন্ত্রী কেন মিথ্যাচার করছেন এইটা তো দুর্ভাগ্য। আরে ভাই, মুখ্যমন্ত্রী কেন মিথ্যাচার করছেন? মুখ্যমন্ত্রী বলছেন বিয়ে হয়েছে বলে নাম বাদ চলে গিয়েছে। আজকে কোথায় কার নাম? আপনি একটা নাম বলুন তো, বিয়ে হয়ে গেছে বলে নাম বাদ গিয়েছে। আপনি একটা নাম বলুন আমাকে, আপনি একটা নাম বলুন, আপনি একটা নাম বলুন। না না, আপনি বলেন বিয়ে হয়ে গিয়েছে বলে নাম বাদ গিয়েছে, উদাহরণ দিন। আরে স্যার, আপনি কি কোর্টে এইভাবে গোলান? আর্গুমেন্ট তো কোর্টে একদম সাবস্টেনশিয়াল এভিডেন্স সহ দিতে হয় না? আপনি এভিডেন্সটা দিন স্যার, এভিডেন্সটা দিন। আপনি আপনার নাম বাদ গিয়েছে বিয়ে হয়ে গিয়েছে বলে? আপনার নাম কি বিয়ে হয়ে গেছে বলে বাদ গিয়েছে? আমি বলছি বিয়ে হয়ে গিয়েছে বলে কার নাম বাদ গিয়েছে? আপনি বললেন আমার নাম বাদ গিয়েছে। আপনার নাম কি বিয়ে হয়ে গিয়েছে বলে বাদ গিয়েছে? আরে আমি বলছি এটা উদাহরণ দিন, মিথ্যাচার কেন করছেন? বিয়ে হয়েছে বলে নাম বাদ গিয়েছে, আপনি আমার উদাহরণ দিন, আপনি আমাকে একটা উদাহরণ দিন বিয়ে হয়ে গিয়েছে বলে নাম বাদ গিয়েছে। আরে একটা নাম বলুন, যেটা বলছেন নিশ্চয়ই তার কোথায় প্রমাণ আছে? আমি তো খুঁজছি, আমি প্রমাণটাই খুঁজছি, প্রমাণটা দিন স্যার। এটা স্বাভাবিকভাবে আরে প্রমাণ দিন, তো প্রমাণ দিন, নাম বলুন কোথায় প্রমাণ? আমি তো অনেক দিন ধরে বলে যাচ্ছি কোথায় প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রমাণ দেন না, ওনার কাছে আছে, উনি বাড়িতে জয়রা রেখে দিলে কি করে হবে? আমি বিমলদার কাছে যাব। বিমলদা, মানে আমি বুঝতে পারছি না সুদীপ্ত বাবুর বিয়ে হয়ে গিয়েছে বলে নাম বাদ গেছে কিনা, কিন্তু আমি তো একটা প্রমাণ খুঁজে পাচ্ছি না ওনার মিথ্যাচারের। সুদীপ্ত বাবু অন্য কনসার্নে চলে যাচ্ছেন, ভবিষ্যতে কি হবে, কার নাম ভবিষ্যতে বাদ যাবে। আমি তো বর্তমানে বলছি, বর্তমানের কথা বলুন, বর্তমানে কার নাম বাদ গিয়েছে। আমি আসি অনুভব, হ্যাঁ আমাদেরকে কি আবার বাংলাদেশ উনি খুব চিন্তিত হয়ে পড়ছে। তো বিয়ে করে ঘর জামাই থাকে কিনা আমি জানি না, স্যার থাকলে অন্য ব্যাপার, সেটা তার ব্যাপার। আমি তো ব্যক্তিগতভাবে আচ্ছা পার্সোনাল কমেন্ট না, বেশ ঠিক আছে, মুশকিল। এটা আমি একটা এটা কোনো কুৎসিত না, আমি থামিয়ে দিই, এটা কোনো কুৎসিত কথা ভালো করে শুনুন না। এই দলটা বাংলার একটা আচ্ছা ঠিক আছে, বলতে দিন, আজ টেবিল চাপ, পার্লামেন্ট নয় এটা স্যার, এটা পার্লামেন্ট না, এভাবে ডিবেট করতে হবে। আমি অডিও ডাউন করব, আপনি বলুন। সুদীপ্ত বাবুর অডিওটা একটু ডাউন করতে হচ্ছে, এবার বিমল বাবু বলবেন, আবার আসি সুদীপ্ত বাবু। হ্যাঁ আমি চিন্তিত দীপু দাসকে নিয়ে। হ্যাঁ খুব ভালো কথা, অবশ্যই। আচ্ছা ওনাকে বলেন তো দিন, আপনার বেলা উনি বলেননি, কিন্তু মাইক বন্ধ আছে, না আপনার বেলা উনি বলেননি, ভদ্রতা বেশি। আমি তো বলছি ধন্যবাদ, কিন্তু মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে যখন জেহাদিরা কুপিয়ে কুপিয়ে মারলো, ওর দলের লোকেরা সেখানে গিয়ে তাদের গার্ড দিল, তখন চুপ করে বসে করা হচ্ছে। লজ্জা লাগে না? বিচার ব্যবস্থার সামনে লজ্জা লাগে না? বিচার ব্যবস্থার সামনে হচ্ছে আইন দেবো, একটা আয়না দেবো, বিচার ব্যবস্থার সামনে একটা আয়না দেবো, চোখের সামনে লজ্জা লাগে না? আচ্ছা আপনার বেলা উনি বলেননি, প্লিজ দিস ইজ নট গুড, এটা বলেন না, এটা ডিসেন্সি নয় স্যার, এটা ডিসেন্সি নয়। ওনাকে শেষ করতে দিন, ওনাকে শেষ করতে দিন।
দিন, একটু সুদীপ্ত বাবু। বাড়ি গিয়ে আপনি শেষ আয়নায় করুন। নিজের মুখটা দেখো, হ্যাঁ, লজ্জা লাগে কিনা? আপনি তোমার please শেষ দলের করতে দিন। নেতাদের বলো, আপনি please লজ্জা শেষ লাগে করতে দিন। কিনা? তার কারণ শোনো, আরো বাকি আছে। ওখানে যারা বদমাইশি করেছিল, তোমার দলের লোকেরা তৃণমূলের লোক নেতৃত্ব ঘটনা ঘটেছিল। ক্রিমিনালের দল, তুমি একটা ক্রিমিনালের হয়ে কথা বলতে আসো। তুমি কিন্তু শিক্ষিত মানুষ, ক্রিমিনালের দল হয়ে কথা বলতে আসো। এগুলা করবে না এখানে। আচ্ছা, এইসব কথা না, সুদীপ্ত বাবু, প্লিজ ওনাকে শেষ করতে দিন। হ্যাঁ, রিকোয়েস্ট বলি আমি। তারপর আমি শিশির বাবুর কাছে গিয়ে অনুভব। হচ্ছে ক্ষমতা হারানোর একেবারে আতঙ্ক গ্রাস করছে, কারণ এতদিন এই দলটা, এদের নেতা নেত্রী, সর্বোচ্চ নেত্রী ক্ষমতা সর্বস্ব রাজনীতি করে এসেছে। এবার চলে গেলে সব যাবে, আর দুদিন পরে তোমরা আবার টেলিভিশন চ্যানেলে রাখবে না। এখন দেখো সিপিএম কে বাদ দিয়ে দিয়েছো, তৃণমূল দলটাই উঠে যাবে। আতঙ্ক এখানে, করে কমে খাই, সকালে উঠলেই তোলাবাজি করি, ভয় এখানে। আরেকটা ভয়, এসআইআর দেখিয়ে দিয়েছে ভোটার লিস্ট কাকে বলে। ভোটার লিস্ট এখানে কোন লেভেলে জালিয়াতিটা হতো, ওই জন্যই বলছিল না ভোটার এখানে এসআইআর করতে দেব না। আমি মনে করিয়ে দিচ্ছি 2 বছর আগের কথা, 2.5 বছর আগের কথা, যখন কেন্দ্রীয় সরকার বলছে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে, প্রথম গর্জে উঠেছিলেন লিঙ্ক করতে দেব না। লিঙ্ক করার পর কি প্রমাণিত হলো? 2 কোটি রেশন কার্ড বাতিল হয়েছে। গোটা রেশনটা তোলা হতো, কেন্দ্রীয় সরকারের টাকা এদের পার্টির ফান্ডে ঢুকতো। কষ্ট ওখানে। তৃতীয় কষ্ট, 2021-এ সিপিএম বাঁচিয়ে দিয়েছিল, আর সিপিএম বাঁচাতে পারবে না, কারণ সিপিএম এবং তৃণমূল খুব দুই ভাই, একদম ওদের মধ্যে বিরোধ নাই। এবারে সিপিএম কে লোকের ভোট দেবে না, বরং সিপিএম কে দেখো না, দীপু দাসের মৃত্যুতে মিছিল করছে। জাস্ট ইমাজিন, সিপিএম বরাবর জিহাদিদের পক্ষে থাকতো, হঠাৎ দীপু দাসের প্রেম হয়ে গেছে, যেরকম তৃণমূলের দীপু দাস প্রেম জেগে উঠেছে। এই দেওয়ালে পিঠ থেকে গেছে। আরো আছে বিরুদ্ধে। আমি একবার শিশির বাবুর কাছে, শিশির বাবু আছেন, তারপরে আসি অনুভব বাবু। শিশির বাবু আসি আপনার কাছে। সমাজের চেতনা বাড়ছে, মুসলিমরা বুঝতে পেরেছে মারছে মুসলিম, মরছে মুসলিম, তাদের হাতে এরা বোম ধরিয়ে দিচ্ছে, তারা খুন হচ্ছে, তাদের মায়ের কোল খালি হচ্ছে। আমরা বলেছি আমরা মুসলিমদের হাতে বোমা চাই না, পেন তুলে দিতে চাই। এবং পরিষ্কার এত চেষ্টা করে হুমায়ুনকে আটকে রাখতে পারছে না, এবং হুমায়ুনই সবচেয়ে বড় ধাক্কাটা দিচ্ছে কি? আমি শিশির দার কাছে যাব। বিমল দা আসি, নাম করে মুর্শিদাবাদ, বিমল দা আসি, অনুবাবু আসি, শিশির বাবু। হ্যাঁ, শিশির বাবু সময় লিমিটেড, আমি শিশির বাবুর কাছে একবার যাব। শিশির বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, হুমায়ুন কবির একদিকে দল ঘোষণা করে দিচ্ছেন, অন্যদিকে এসআইআর এ ভুয়োরা বাদ চলে যাচ্ছে। এই বিরাট বড় ধাক্কা কি সামলাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? শিশির বাবু, অডিও দাও। শিশির বাবু, একবার প্রশ্ন আবার বলবেন প্লিজ, শুনতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হচ্ছে, একদিকে হুমায়ুন কবির বলছে কয়েক লক্ষ মানুষ নিয়ে ব্রিগেড করবেন, একদিকে হুমায়ুন কবিরের ধাক্কা, অন্যদিকে এসআইআর এর ধাক্কা, অন্যদিকে হিন্দু ভোট কনসলিডেশন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেই পাচ্ছেন না কোন দিকে যাবেন। এটা কারণ এই মিথ্যাচারের। এই হুমায়ুন কবিরের একটা কথা মনে করিয়ে দিই। 2 বছর আগে বোধহয়, মানে টাইম আমি ঠিক বলতে পারছি না, 2 বছর আগে উনি বলেছিলেন ভাগীরথী নদীতে হিন্দুদের লাশ উনি ভাসিয়ে দেবেন। তখন তো মাননীয় কোনো অবজেকশন করেননি, তখন তো চুপ করে বসেছিলেন, সেটাও মেনে নিলেন। এখন দেখছেন নির্বাচন এসে গেছে, এখন হুমায়ুন কবির এটা কি করছে দেখুন। হ্যাঁ, মুসলমান ভোট তো আমার প্রিয় ভোট, কেন ও তো ওই গরু তো দুধ দেয়, কিন্তু হিন্দু ভোট ছাড়া তো আমি পারবো না, এখন ওকে পার্টিতে সাসপেন্ড করেছে। এটা একটা কথা। আরেকটা, মাননীয়া এই যে পুরো বিএলওদের পুরোপুরি ইনফ্লুয়েন্স করেছেন, তার একটা প্রমাণ দিয়ে দিই। প্রমাণ, কোনোদিন শুনেছেন ডেলাউজি স্কোয়ারে রাস্তা ব্লক করে অবরোধ হয়েছে? দিনের পর দিন অবরোধ হয়েছে, 10 দিন চলল। কোনোদিন শুনেছেন? পুলিশ পারমিশন ছাড়া এটা হতে পারে? পুলিশ পারমিশন একটা ছোট পথসভার জন্য দেয় না, ওখানে রাস্তা ব্লক করে। পরিষ্কার ভাষায় ওই বিএলওরা না, ওরা একেবারে তৃণমূলের কর্মী। আর যখন এরা প্রতিবাদ করতে গেল ইলেকশন কমিশনে, কি বেরোলো? মাত্র 4 জন বিএলও ছিল, মাত্র 4 জন। এসব কি প্রমাণ হয়? বিএলওর নাম করে এরা পার্টি সক্রিয় কর্মীকে বসানো হলো। তা সত্ত্বেও প্রায় 60 লক্ষ নাম কেটে গেছে, এখন 1,20,00,000 বাকি, যেটা ইনকোয়ারি হবে। আমি বলছি যদি খুব কম করে ওইখানে 70 লক্ষ আবার 80 লক্ষ নাম কেটে যায়,
মাননীয় যাবেন কোথায়? এসব তো ভুয়ো ভোট। আপনি তো সিপিএম এর কাছ থেকে শিখে এসেছেন, প্রত্যেক জিনিস যেটা সিপিএম করতো আপনি সেটাই করছেন। আপনি যে বাধা দিচ্ছেন কেন? আপনি তো দেখেছেন সিপিএম কি করে এটা নিজেকে 34 বছর রাখলো, আর এর প্রতিবাদ তো আপনি করেছিলেন মাননীয়া। ঠিক, প্রতিবাদ করেছিলেন, 1 কোটি ভুয়ো ভোটার বাংলাদেশির কথা বলেছিলেন, এখন বলছেন বাংলাদেশি নেই এই রাজ্যে। অনুপ বাবু রয়েছেন, অনুপ চৌধুরী, বিএলএ, বিজেপির বিএলএ। তার কাছে যাওয়ার আগে আজকে স্যার আপনি জানেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিএলএদের সঙ্গে একটা বৈঠক করছিলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে বলতে হঠাৎ একটা সময় তার মাইকে একটা সমস্যা হয়, আপনি কি দেখেছিলেন? মাইকে একটা সমস্যা হয়, সেটা দেখানো আমার এই মুহূর্তে প্রয়োজন, তারপর আমি আপনার কাছে আসছি। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএদের সঙ্গে বৈঠক করছেন, সেই বৈঠকে হঠাৎ করে তার মাইকে শব্দটা কোনো কারণে ইকো হতে আরম্ভ করে। তাতে কি হয়? অন্য কোনো ক্ষেত্রে কি হতো? অপেক্ষা করতেন, টেকনিক্যাল যে ব্যক্তি আছেন তিনি এসে ঠিক করে দিতেন, মাননীয় আবার বলতে আরম্ভ করতেন। কিন্তু মাননীয়া তো ভয় পেয়েছেন। মাননীয়া কি বলছেন জানেন? কি বললেন এই ঘটনার সময়? সেই ঘটনার সময়ের মুহূর্তের এই বিশেষ জায়গাটি, সিকোয়েন্সটি দেখা বাংলার মানুষের জন্য অত্যন্ত জরুরি। সাইকোলজিক্যাল অ্যানালিসিস বলে একটা কথা আছে, দেখুন। মাইক ম্যান কিন্তু ইনডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন। আমি আগের দিনও দেখে গেছি, আজকেও দেখছি। দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি 191 বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিংয়ে দেখে গেছি লোকের এই কমপ্লেন এসছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি তো সার্ভিস তো দেবেন। আর পুলিশ কি করে? কেন দেখে না? যারা দায়িত্বে থাকে আর পার্টিরও যারা থাকেন তারাই বা কেন সাউন্ড চেক করবেন না? আগে মাইক ঠিক হবে আমায় বলবেন, শুনতে পাচ্ছেন কিনা? এটা সাবোটাজ হচ্ছে না তো? প্রত্যেক দিন মাইকের এই প্রবলেম কেন হচ্ছে? ইকো হচ্ছে। দলীয় কর্মসূচি, দলীয় বিএলএদের ডেকে বৈঠক করছেন, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পুলিশ কেন মাইক টেস্ট করেনি। তারপরে মুখ্যমন্ত্রী বললেন এটা সাবোতাজ হচ্ছে না তো? কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, যেখান থেকে ডিবেটে ফিরবো। নিজের রাজা নিজের মন্ত্রী, শাসক দলেই ষড়যন্ত্রী, এত ভয়, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। অনুপ বাবু, অনুপ চৌধুরী। উনি আজকে নাকি বলেছেন এমন বাজে হোম মিনিস্টার উনি আর দেখেননি জীবনে। তা আমি উনাকে বলছি আমরাও এত বাজে মুখ্যমন্ত্রী জীবনে আর দেখিনি পশ্চিমবঙ্গে। এই ধরনের কথা থেকে উনি বেরিয়ে আসুন, উনাকে অনুরোধ করছি। উনি একজন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, উনার কাছে আমরা এই ধরনের প্রশ্ন আশা করি না, এই ধরনের কথা আশা করি না। উনি ভদ্রলোকের মতন কথা বলুন। এটা কি ধরনের কথাবার্তা উনি বলেন একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে? এবার আসি বিএলএর ব্যাপার নিয়ে। যেদিন এসআইআর ঘোষণা করা হলো সেদিন থেকেই উনি শুরু করে দিয়েছেন মানুষকে ভয় দেখানো, ধমকানো, চমকানো। সাধারণ মানুষ ভয় পেয়ে গেলেন। আসলে কিছুই নয় ঘটনাটা। আমি বিএলএ হয়ে বিএলওদের সঙ্গে ঘুরে ঘুরে কাজ করেছি, আমি দেখেছি কোনো প্রবলেম নেই এইসব ব্যাপারে। উনি শুধু ধমকে যাচ্ছেন আর চমকে যাচ্ছেন। এবার আমি অঙ্ক করে আপনাকে দেখিয়ে দিতে পারি যে প্রায় 1.5 কোটি ভোটার বেরিয়ে যাবে এখান থেকে। সেই ভয়ে উনি পাগল হয়ে গেছেন, উনি যা খুশি তাই বলছেন। না, পার্সোনাল কমেন্ট করতে আমি বারণ করব, এই শব্দগুলো নয়, আপনি সংসদীয় ভাষা ব্যবহার করুন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এবারে ঘটনাটা হচ্ছে উনি যখন বিএলওদের নিয়ে একদিন মিছিল করলেন, আমি লক্ষ্য করলাম তারা কেউ বিএলও নয়। যাকেই প্রশ্ন করা হচ্ছে আপনি কি বিএলও? বলেন না, আমি বিএলও নই। তাহলে এরা কারা? এদের তৈরি করে আনা হয়েছে তাহলে গন্ডগোল করানোর জন্য। প্লিজ মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করছি এই জিনিস করবেন না। পশ্চিমবঙ্গের জনগণ এগুলো পছন্দ করেন না আমার মনে হয়। স্যার, আপনারা বিএলওদের সঙ্গে কাজ করেন, আমরা আজকে দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের পর একটা কাঁড়িখানিক বিএলওর নামধারী কিছু লোক কমিশনের বাইরে এসে ব্যারিকেড ভাঙছে, অসভ্যতামি করছে, প্রশ্ন করাতে বলছে আমরা এক্স বিএলও, ওয়াই বিএলওর গার্লফ্রেন্ড, বিএলওর বয়ফ্রেন্ড, এরকম ব্যাপার আছে নাকি কোনো? ভাঙচুর করেই তো উনি ক্ষমতা এসছেন।
উনি তো প্রথম থেকেই ভাঙচুর, বিধানসভা ভাঙচুর থেকে শুরু করে সব জায়গায় উনি ভাঙচুরই করেন। ভাঙচুর করে কিছু আর হবে না, জনগণ বুঝে গেছে। এবার দেখবেন না ইলেকশনে কি হয়, এত ভোটার কমে যাবে, দেখবেন না 1.5 কোটি ভোটার কমে যাবে। তার ভয়েই আমাদের সরকার, আমাদের তৃণমূল ভয়ে কাঁপছে। হবেই এটা কিছু একটা ঘটনা। প্রত্যেকের কাছে আমি বিমলদার কাছে আসবো। বিমলদা, সাবোতাজ করে ফেলছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম, মানে আর কে করবে? নিশ্চয়ই আপনারা করেছেন, ওনার প্রোগ্রামগুলো সাবোতাজ করে ফেলছেন। একটা কথা বলি, সাবোটাজ কখনো কোনো গণতান্ত্রিক রাজনীতিতে খুব একটা হয় না। কোথায় হয়? অথরিটেরিয়ান পলিটিক্স। অতিরিক্ত ক্ষমতা, দায়হীন ক্ষমতা, জবাবদিহি করার দায় নেই যে ক্ষমতায়, সেখানেই সাবোটাজ হয়। মনে আছে মোগল হারেমে সাবোটাজ হতো, মোগলদের মধ্যে সাবোটাজ হতো, অরঙ্গজেব তার বাপকে লুকিয়ে দিল, তার ভাইকে মেরে কেটে ফেলে দিল। এগুলো হচ্ছে এই ক্ষমতার রাজনীতিকে গণতান্ত্রিকভাবে ব্যবহার না করে স্বৈরতান্ত্রিকভাবে ব্যবহার করলে সাবোটাজের ভয় থাকে। কারণ এর দলের লোকেরাই জানে যে আমি তো সারা জীবন এই গোলামি আমাকে করতে হবে, একটা পরিবার ইনি, তারপরে আরেকজনকে তৈরি করা হচ্ছে, আমি কি করব? সাবোটাজ করে। ফলে এই দলের একটাও কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কাউকে বিশ্বাস করে না। সাবোটাজ তো হবেই, ওদের মধ্যেই হচ্ছে। আমাদের খেয়ে পেয়ে দায় নেই এই দলটাকে নিয়ে সাবোটাজ করার। এই দলটা এমনি যাবে আমরা জানি, তাসের ঘর আস্তে আস্তে ভাঙছে। এবং সবচেয়ে বড় কথা একটা কথা বলেই শেষ করি, আমরা যখন বলেছিলাম এর আগে যে 1 কোটির বেশি লোকের নাম বাদ যাবে, অনেকে ঠাট্টা করে উড়িয়ে দিয়েছিল। বিভিন্ন ইউটিউবার, তথাকথিত কিছু লেফট লিবারেল ইউটিউবার গালিগালাজ করেছিল, বিজেপির লোকেরা গিয়ে বলে 1 কোটি নাম বাদ যাবে। কি বলেছিলাম? এখনো অবধি 59 লক্ষ প্রায় চলে গেছে। 1 কোটি 60 লক্ষকে ডেকেছে ডাউটফুল ভোটার, তারা সবাই থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। আমি তোমাকে আজকে বলে দিয়ে যাচ্ছি কি হয়, যে এদের মধ্যে অনেকে কাগজপত্র নিয়ে দেখা করতেই যাবে না, ধরা পড়ে যাবে বলে ওই কিছু বিএলওকে ধরে তারা নামটা রেখেছে। তৃণমূলের লোকজন ভয় দেখিয়েছে, বিএলওরা ওদের নাম রেখে দিয়েছে। এবার নির্বাচন কমিশন এআই ইউজ করবে, অত সহজে ওরা যাবে না। সংখ্যাটা 1 কোটি পেরোনোর যথেষ্ট সম্ভাবনা, হয়তো তার অনেক অনেক বেশি হতে পারে। ইতিমধ্যে 59 লক্ষ যদি হয় তাহলে 20%। তো স্বাভাবিকভাবেই এরা যাওয়ার সময় এসে। আর একটা কথা দেখো, ভারতীয় রাজনীতিতে না 15 বছর মাঝে মাঝে ম্যাজিক দেখিয়েছে। কংগ্রেস 15 বছর ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে, 52 থেকে 67। শেষ 5 বছর মারা যাবার পরে, বিধান রায় মারা যাবার পরে এত বেশি বিশৃঙ্খলা হয়েছিল, মানুষ কিন্তু ওকে সরিয়ে দিয়েছিল। লালুর জমানা 1990 থেকে 2005, ঠিক 15 বছর মানুষ আর সহ্য করতে পারেনি। এই পশ্চিমবঙ্গে আমার কিছুদিন আগে একটা সৌভাগ্য হয়েছে, পশ্চিমবঙ্গের 2টো লোকসভা নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে ঘোরার। মানুষ হাত জোড় করে বলছে, দাদা আমাদের বাঁচান এদের কাছ থেকে। সুতরাং এবারে এরা যাবে নিশ্চিত, কেউ ওদের বাঁচাতে পারবে না। সন্ময়দের কাছে যাওয়ার আগে সুদীপ্ত বাবু, সাবোতাজ কে করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, এই বডি ল্যাঙ্গুয়েজ, এবং হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলছেন দলীয় মঞ্চের মাইক ঠিক করতে। মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় পেয়েছেন, বিরোধীরা বলছেন, বিজেপি বলছে ভয় পেয়ে গিয়েছেন বলে সাবোতাজের কথা বলছেন। আপনি শুনলেন বিমল বাবুর কথা। দেখুন, বিমল বাবু হচ্ছে একটা পাকাপোক্ত রাজনৈতিকবিদ। উনি তো চাইবেন যে মমতা যাবে, উনি আসবেন, ওনারা এবার থাকবেন এবং ভারতবর্ষে যেমনিভাবে চলছে ওনারাও বাংলাটাকে সেই পদ্ধতিতে চালাবেন। কিন্তু আমার কথা হচ্ছে একটা জায়গায় এখনো কনসার্নটা রয়েছে। উনি 1 কোটি লোক বলছে বাদ যাবে, ইনি বলছেন 1.5 কোটি লোক, বিজেপির মুখপাত্র বলছেন বাদ যাবে। তো আমার কথাই 1 কোটি 1.5 কোটি লোকের সুরাটা কি হবে? যার মধ্যে হিন্দু আছে, মাইনরিটি সংখ্যা, মুসলিম সংখ্যাও আছে, তাদেরকে কি বাংলাদেশ পাঠানো হবে যাতে দীপু দাসের মতো তাদেরকেও মেরে জ্বালিয়ে দেওয়া হয়? তা কি পদ্ধতি করেছেন, কি চিন্তা ভাবনা করেছেন, তাদের বিষয়ে কি চিন্তা ভাবনা? আপনাদের সিএতে আপনি তো তাড়াতাড়ি সুরা দিতে পাচ্ছেন না। 25,000 নাম হয়েছে, তার মধ্যে মাত্র 300 জন নাগরিকত্ব পেয়েছে 25,000 অ্যাপ্লিকেশনে। তাহলে আপনি তার সাবস্টিটিউট ব্যবস্থা কি করেছেন মানুষের সামনে বলুন। আমি একটা কথা বলি, আমরাও তো শুনতে চাই এই টপিকটা নিয়ে, আমরাও তো শুনতে চাই। এই টপিকটা নিয়ে আমরা দুদিন পর পর ডিবেট করেছি। আমি আজকে এই টপিকে যাচ্ছি না যে এদের কি হবে, এটা নিয়ে আমি লিংক দিয়ে দেব এই এপিসোডের নিচে, আপনারা দেখে নিন। আমার আজকে প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন না, আমি আজকে টপিক মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে টপিকে বাদ যাবে না, আজকে টপিকে উত্তর নেই বলে আপনি অন্য টপিকে কথা বলছেন। আমি বলছি টপিকে বলতে চাইছেন, বলুন কথা কেন বলছেন? সাবোটাজটা দলের কেন বলছেন পুলিশকে মাইক টেস্ট করতে? পুলিশের কাজ দলীয় মঞ্চের মাইক টেস্ট করা। আপনি আমার বলুন, আপনি তো আইনজীবী। মুখ্যমন্ত্রী তার সিকিউরিটি নিয়ে সে তার একটা মন্তব্য করেছে, তার প্রটোকল আছে, তার সিকিউরিটি ইনচার্জ আছে, নিশ্চয়ই তার ব্যবস্থা দেখবেন, মাইক টেস্ট করতে নিশ্চয়ই তার ব্যবস্থা দেখবেন।
দেখবে, মমতা সেটা আমাদের বন্দ্যোপাধ্যায় কনসার্ন দলীয় না। কর্মসূচিতে সেটা আমার এই মনে হয় ভয়টা কেন বিরোধী দলেরও আসছে? কনসার্ন হওয়া উচিত না। বিরোধী দলের কনসার্ন হওয়া উচিত না, বাংলার মানুষের কনসার্ন হওয়া উচিত না যে অবশ্যই বাংলার তার মানুষের টাকায় security যে আছে পুলিশ তো। চলে তাদেরকে কেন তার মাইক টেস্টিং security করতে আছে বলা তো। হচ্ছে? আমার ট্যাক্সের টাকায় পুলিশ চলে, সে মাইক টেস্টিং করবে। security আছে তো। আমি সন্ময়দার কাছে যাব। সন্ময়দা, আমার নিশ্চয়ই পুলিশের বেশ, কাজ যেটা আছে, সন্ময়দা, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মনে আপনি করেছে। বলুন, এই বডি ল্যাঙ্গুয়েজটা আপনি যেটা দেখলেন এক্ষুনি, আপনি কি অ্যানালাইজ করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার সবার মধ্যে কেউ স্যাবোটাজ করছে কিনা, আর পুলিশকে বলছেন মাইক টেস্টিং করতে। এইটা তো সাধারণত দেখিনি, মানে এটা কি না, নতুন কিশোরা, একটা? হ্যাঁ, কিশোরা, তাই। আমি খুব অবাক হইনি, তার কারণ অনেকদিন আগে একটা প্রশাসনিক সভায় তোমাদের মতো একটা বড় ইলেকট্রনিক্স মাধ্যমে, তোমাদের নয়, তার কর্ণধারকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই দেখ তো মাইক্রোফোনটা কাজ করছে না কেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানে এইসব টোটোকল এগুলো মানে ধান্দাবাজির কথা, পরিষ্কার বলছি। সাবোটাজটা কি? একটা দলীয় সভায়, সেই দলীয় সভায় তার পুলিশ কেন ইকো হচ্ছে সেটা দেখেনি। এটা বলার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বুঝিয়েছেন যে আমার এই রাজত্বটা চলছে এইভাবেই, পুলিশের মূল কাজ হচ্ছে আমার মাইক্রোফোনে ইকো হচ্ছে কিনা সেটাও দেখানো। এটা একটা। 2 নম্বর একটা পয়েন্ট তোমরা বারবার এখানে মিস করে যাচ্ছ, আমি সংখ্যা তত্ত্বের ব্যাপারে যাবো না। একটু আগে শিশিরদা বলছিলেন, রাইটলি পয়েন্ট আউট করছিলেন, আমি গিয়েছিলাম সেদিকে দেখতে। আচ্ছা, ওই ফেক বিএলওদের যে মঞ্চটা বাঁধানো হয়েছে না, একটু কিশোরের তোমরা একটু গিয়ে চেক করে দেখো, সেটা রিজার্ভ ব্যাংক থেকে 50 মিটার দূরে। রিজার্ভ ব্যাংক থেকে 50 মিটার দূরে গত 15 দিন বা 2 সপ্তাহের উপর প্রায় 3 সপ্তাহ ধরে এই বিএলওদের একটা বড় শামিয়ানা টাঙিয়ে মঞ্চ করিয়ে রাস্তার একটা দিন ব্লক করে কলকাতা পুলিশ কিভাবে পারমিশন দিতে পারে? এই প্রশ্নটা কোনোদিন কেউ করে দেখেছেন? এবং হার্ট অফ দ্য সিটি, আমি বলছি যেখানে রাইটার্সের ঠিক পেছনের জায়গাটা এবং রিজার্ভ ব্যাংক থেকে 50 মিটার দূরে কি চলছে রাজত্বটা একটু ভেবে দেখো তো। 2 নম্বর পয়েন্ট, আমি 3 নম্বর একটা পয়েন্ট, এই পয়েন্টগুলো ছোট্ট করে 30 সেকেন্ডে ব্রহ্মাস্ত্র। হ্যাঁ, আমি এটাই শেষ করছি। আচ্ছা, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম তৈরি হয়েছিল 70-এর দশকে বিভিন্ন খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের প্রোগ্রাম করছে, সেই দলের প্রোগ্রামের জন্য এ রাজ্যের যুব ক্রীড়া দপ্তরের হাতে যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আছে, কত টাকা জমা দিয়েছেন খোঁজ নাও, 1 টাকাও জমা দেন, 1 টাকাও জমা দেননি। দিনের পর দিন সমস্ত পলিটিক্যাল প্রোগ্রাম গুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিএলএদের সঙ্গে বৈঠক করছে, সেই বৈঠক নেতাজি ইন্ডোরে হচ্ছে। তার জন্য রাজ্য সরকারের ভাড়ারে পাওনা ট্যাক্স কেন দেবে না সরকার? কেন দেবে না? দেবে না কারণ ওনার পুলিশ, উনি বলতে পারেন মাইক টেস্টিং করেনি কেন পুলিশ? ওনার জায়গা উনি করবেন, ওনার রাজত্ব চলছে এমন তারিখে। আমার ব্রহ্মাস্ত্র নিতে হবে, তারপর আমি আসি। আজকে ব্রহ্মাস্ত্র নেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক সপ্তাহ আগের একটা বাইট আমি শোনাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু একটা প্রেডিক্ট করেছিলেন, কিছু একটা ভবিষ্যৎবাণী করছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? আমি এই বাইটটা শোনাবো ব্রহ্মাস্ত্র নিয়ে ডিবেটে, প্রত্যেকের কাছে দ্বিতীয়বার আসি, শুনুন। 5.5 লক্ষ পুকুর কেটেছি বাংলায়, তাই জলটা বের করে দিতে পারি। 500 চেক ড্যাম তৈরি করেছি আমরা। আর আগামী দিন যদি ড্রেজিং না করে, যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ট্রিট, অল্টারনেটিভ কিভাবে করতে হয়। ওরা না করলে আমার দিকে তুমি জল ঠেলে, আমি তোমার দিকে জল ঠেলে দেবো। সিম্পল অঙ্কে যেটা বলে। 2011 শেষের দিকে জনসভাগুলিতে বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যদি আমরা ফিরে আসি তাহলে এই কাজ করব। তারপর তারা আর ফেরেননি। মমতা বন্দ্যোপাধ্যায় একই ভাষায় কথা বলছেন যদি ফিরে আসি তাহলে আমি এই কাজ করে দেবো। ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে, ডিবেটের তৃতীয় অংশ, কনক্লুডিং অংশ। দেখুন ব্রহ্মাস্ত্র, প্রশ্ন করছি, আজ 26এই শেষ ক্ষমতা, বুঝে গিয়েছেন মমতা? 30 সেকেন্ড করে দেবো, 30 সেকেন্ড আপনাকে দিয়ে শুরু করবো। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন? উনি তো বলে দিলেন যে যদি ফিরে আসি, আর কাউকে কিছু বলতে হয় না, উনি বুঝে গেছেন উনি আর ফিরে আসছেন না। এটা আর কি অন্য কি প্রশ্ন আর করবেন আপনি? উনি নিজেই স্বীকার করে নিলেন উনি আর ফিরে আসছেন না, তাই আর আমাদের আর কিছু বক্তব্যই থাকতে পারে না আর নিজেদের। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন জনতা ওনার বিরুদ্ধে চলে গিয়েছে। একদম, সেই জন্য তিনি বললেন যদি আমি ফিরে আসি। যদিটা যখন উনি বলে দিয়েছেন তখন উনিই কনফিউজ, উনি ফিরবেন কিনা। বেশ, শেষ কথা ফিরবো। সন্ময়দা 30 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় কি 2011 বুদ্ধদেব ভট্টাচার্যের মতো কথা বলছেন? সেই পরিণতিটাও কি একই হতে চলেছে তৃণমূলের? 30 সেকেন্ড। না না, দেখুন, মমতা ফিরবেন কি ফিরবেন না সেটা জনতা ডিসিশন নেবে, আমি বলার কেউ নয়। কিন্তু যা পাপ করেছেন তার জন্য তাকে জেলে থাকা উচিত। পরিষ্কার বলছি, মুখ্যমন্ত্রী মসনদ ছেড়ে দাও, নবান্নের 14 তলা ছেড়ে দাও, কালীঘাটের বাড়ি ছেড়ে দাও, তার জেলের ভেতরে, গড়াদের ভেতরে থাকা উচিত।
হেমন্ত সোরেন যদি জেলে থাকতে পারেন, যদি অরবিন্দ কেজরিওয়াল জেলে থাকতে পারেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে থাকবেন না? বাংলার মানুষের, লক্ষ লক্ষ মানুষের অধিকার, চাকরি, জীবিকা, জীবন সমস্ত কিছু কেড়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে ব্যভিচার চলছে, যে যে লুট চলছে, এর মূল পাইনিয়া তো এই মহিলা এবং এই মহিলা এবং এই দল। কালীঘাটের বাড়ি নয়, তার প্রেসিডেন্সি জেলটা তার আত্মা দেওয়া উচিত। আমি বলছি রিপাবলিকের লক্ষ লক্ষ মানুষের, দর্শকের কাছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এ সেই সিদ্ধান্তটা নিন, যাতে আলটিমেটলি এই মহিলা জেলের গড়াদের ভেতরে থাকে। একদিকে শেখ শাহজাহান, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনকে বাংলার মানুষ জেলের ভেতরে দেখতে চাইছে। দেখুন, আমিও সন্ময়দার সাথে একমত। উত্তর দেবে জনগণ। জনগণ যদি ওনাকে রাখতে চায়, কারুর ক্ষমতা নেই সেখান দিয়ে সরাবে। আর জনগণ যদি মনে করে কাউকে উৎখাত করবে, কারুর ক্ষমতা নেই, তাকে রাখবে। মোদ্দা কথা হচ্ছে যে আমি নিজের ব্যক্তিগত মতামত হিসেবে আমি সবসময় চাইবো একটি সেকুলার দল যে অন্যের ধর্মকে পালন করতে সুযোগ দেবে এবং নিজের ধর্ম, নিজ ধর্মকে রক্ষা করতে সাহায্য করবে। সেই কোনো দল ভারতবর্ষ বা আমার স্টেটে সেই সরকারে থাকুক, এইটাই আমার বক্তব্য। বেশ, ফিরবো 30 সেকেন্ডস। দেখো কিশলয়, লক্ষ লক্ষ মানুষের চোখের জল, কষ্ট, রক্ত সব কিন্তু এই দলটা নিয়েছে। 2021-এর 2রা মের পরে যা যা ঘটিয়েছে, এদের বিচার হবে, নুরেমবার্গ স্টাইলের বিচার হবে। আমরা আগে বলতাম সিপিএম এর বিচার করুক, মমতা ব্যানার্জি করেননি, সেই দলটাকে নিজের দলে ঠাঁই দিয়ে দিয়েছেন তার ক্রিমিনালগুলোকে। আমরা কথা দিয়ে যাচ্ছি 2026-এ এরা ক্ষমতা থেকে যাবে এবং এদের বিচার হবে। যারা ক্ষমতার সুযোগে হাজার হাজার মানুষের পকেট কেটেছে, যারা চাকরি বিক্রি করেছে, যারা মানুষকে খুন করেছে, দে হ্যাভ টু ফেস দ্য পিপল, বাট বিফোর দ্যাট দে হ্যাভ টু ফেস দ্য জুডিশিয়ারি। আইনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না, আজকে এখানে বলে দিয়ে যাচ্ছি। আগে আইনের মুখোমুখি হতে হবে এদের প্রত্যেককে, এভরিওয়ান, কাউকে ছাড়া হবে। এখানে শেষ করতে হচ্ছে কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলার 1 নম্বর টেলিভিশন শো। আজকে এই প্রশ্ন রেখে শেষ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাবোতাজের কথা বলছেন, পুলিশকে মাইক টেস্ট করতে বলছেন, পরের পর মিথ্যাচার করছেন। আসলে এই সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ কি একটাই দিকে ইশারা করছে? মমতা বন্দ্যোপাধ্যায় জনতার বিচার পড়ে ফেলেছেন। 26-এ পাল্টে যাবে সবকিছু। ছোট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, বাংলায় নিয়োগ হবে 4000 মাইক্রো অবজারভার। নোটিশ জারি করল নির্বাচন কমিশন। কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ। বুধবার নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া হবে। 2 দফায় প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর 70 থেকে 75টি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগগুলি খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। সিসিটিভির নজরদারিতে শুনানির সিদ্ধান্ত বদল, আরও কঠোর বিকল্পের কথা ভাবছে নির্বাচন কমিশন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH